আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সুনামগঞ্জ সহ হাওড়াঞ্চল ও নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হাওর এলাকার ধান এখনও নষ্ট হচ্ছে। কৃষকেরা জানান, হাওরের পানির নিচে এখনও অর্ধেকের বেশি ধান রয়ে গেছে। এদিকে দীর্ঘদিন খলায় থাকা ধান পচে নষ্ট হয়ে হাওর এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে আজ রোদ ওঠায় ভেজা ধান হাওর তীরবর্তী এলাকার সড়কে শুকাতে পারছেন কৃষকেরা। এছাড়া হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রোদের দেখা মেলায় মৌলভীবাজারের হাওর পাড়ের কৃষকের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া ধান কাটা তথ্যের সাথে হাওরের বাস্তবতার কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন হাওর নেতারা। দেশের শিক্ষা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। জিডিপির ৫% শিক্ষায় বিনিয়োগের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি শিক্ষা কারিকুলামেও পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শ্রেণীকক্ষে শিক্ষা অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি অভিযোগ করেন, এর আগে শিক্ষা খাতে ১.৫% বেশি বিনিয়োগ করেনি বিগত সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, বৈশ্বিক দক্ষতা ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে। কাঁচামাল সংকটে প্রায় ৩ সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি পরিশোধনকারী সংস্থা ইস্টার্ন রিফাইনারি। এর আগে কাঁচামালের অভাবে গত ১৪ এপ্রিল থেকে বন্ধ ছিল প্রতিষ্ঠানটির মূল উৎপাদন কাজ। সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পর গতরাত থেকেই তা সরবরাহ শুরু হয়েছে। এমটি নিনেমিয়া নামের ক্রুড অয়েলবাহী জাহাজটি গতকাল এসে পৌঁছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙরের পরপরই একাধিক লাইটার জাহাজ যোগে ক্রুড অয়েল নিয়ে আসা হয় পতেঙ্গার ডলফিন জেটিতে। এরপর রাতেই তা সরবরাহ শুরু হয় ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কে। রিফাইনারি সূত্র জানায়, কাঁচামাল পেয়ে যাওয়ায় কাল থেকেই পুরোদমে শুরু হবে উৎপাদন। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে তৈরি হবে ডিজেল, পেট্রোল, অকটেন সহ ১৩ জাতীয় পণ্য। গত ২১ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে অপরিশোধিত জ্বালানিবাহী এমটি নিনেমিয়া। এ সময় হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিকল্প পথে বাংলাদেশে আসে জাহাজটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এমপি ও ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আনিসুর রহমান মারা গেছেন। নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ছিলেন। স্থানীয়রা জানায়, নওয়াপাড়া বাজারে একটি মার্কেট আছে আনিসুর রহমানের। এই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চেয়েছিলেন শাহ মাহমুদ নামের এক ব্যক্তি, কিন্তু আনিসুর রহমান তাকে দোকান ভাড়া দেননি। বুধবার সন্ধ্যায় আনিসুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান তিনি। স্থানীয়দের ধারণা, দোকান ভাড়া না দেওয়াকে কেন্দ্র করেই আনিসুরের ওপর হামলা করা হয়। কাল ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সাজ সাজ রব বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুঠিবাড়ি এবং সিরাজগঞ্জ ও নওগাঁর পতিশরের কাছারি বাড়িতে চলছে রং তুলির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে এসব স্থাপনা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। নতুন রূপে সাজছে নওগাঁর নিঝুম নিস্তব্ধ নিভৃতপল্লী পতিশ্বর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাছারি বাড়িতে এবারের জন্মজয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলছে রং বার্নিশ, তোরণ, মঞ্চ, প্যান্ডেল তৈরি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এবারে কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করা হয়েছে পতিশ্বর কাছারি বাড়িকে। দিনব্যাপী এই অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূমিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য
যা প্রয়োজন সেটাই করা হচ্ছে এবং আগামী কয়েকদিন করা হবে। আমরা আশা করছি যে প্রায় 2-3 হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা একটা ভালো প্রোগ্রাম উপহার দিতে সক্ষম হব। বিশ্বকবির স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়িতে বসে রচনা করেছেন অনেক কবিতা, গল্প, প্রবন্ধ। তাই কবিগুরুর স্মৃতিকে আর্কাইভ করার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিসরে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান অনেকে। আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল এই সমস্ত মূল্যবান পুরাকীর্তি প্রতিসরে পূর্ণাঙ্গ মিউজিয়াম করে তাতে দিতে হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মিউজিয়াম পাইনি। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, বাংলাদেশ এগুলার সবকিছু সমৃদ্ধ করবে রবীন্দ্রনাথের এখানে আর্কাইভ যদি স্থাপন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাজাদপুরের কাছারিবাড়িতে এখন সাজ রব। এরই মধ্যে শেষ হয়েছে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি ও অডিটোরিয়ামের সংস্কার করা হচ্ছে, আলোকসজ্জা চলছে, নজরকাড়া সাংস্কৃতিক পরিবেশনার মহড়া। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে। রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসবের জন্য প্রস্তুত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। এখানে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী উৎসব, যেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন করে সাজানো হয়েছে ঠাকুরবাড়ির আঙিনা, কবির স্মৃতিচিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। কুঠিবাড়ির ভেতরে যাওয়া হয় তাহলে মানে ওই প্রেজেন্সটা একটু বোঝা যায়, ভালো লাগে যে এখানে উনি ছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুসারে জেগে ওঠে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বদলে যাওয়া মিরপুরের উইকেটে এই দু দলের লড়াইটা জমজমাট হবে বলে মনে করেন তিনি। এছাড়া প্রথমবার টেস্ট দলের ডাক পাওয়া তানজিদ তামিম ও অমিত হাসানকে নিয়ে আশাবাদী সাবেক এই অধিনায়ক। নীলম দর্শক, আমরা এই রিপোর্টটি দেখব, কিন্তু তার আগেই বাংলাদেশ দলের অধিনায়ক ব্রিফিং করছেন, আমরা সরাসরি চলে যাব সেখানে। মন খারাপ করার কিছু নাই, অবশ্যই মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করা লাগছে সবসময়। হ্যাঁ, যদি ভালো উইকেটে খেলতাম আমরা, বা আগে যারা খেলেছে তারা যদি ভালো উইকেট খেলতো, অবশ্যই ওইখানে হয়তো তাদের এভারেজ বা স্ট্রাইক রেট সবগুলোর একটু বেটার অবস্থানে থাকতো। বাট এগেন ওইটা আসলে কারো কন্ট্রোলে না, আমাদের প্লেয়ারদের কন্ট্রোলে না। আমার মনে হয় যে যেরকম কন্ডিশনই থাকুক, ওই কন্ডিশন অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায় এটা ইম্পর্টেন্ট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। বাট রিসেন্টলি যদি আপনি মিরপুরের উইকেট দেখেন, স্পেশালি হোয়াইট বল ক্রিকেট আমরা যে কয়েকটা সিরিজ খেললাম, আগের থেকে অনেক বেটার উইকেট, ভালো উইকেট। সো এখন আশা করা যেতেই পারে যে স্লোলি এই জায়গাটাতে ব্যাটসম্যানরা আর একটু ভালোভাবে ব্যাটিং করতে পারবে। পাশাপাশি আপনি যে এভারেজের কথাটা বললেন, এটাও হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। জি, আপনি এজ এ ক্যাপ্টেন হিসেবে তাকে নিয়ে পরিকল্পনা সাজানো বা অন্যান্য পেসারদেরও ওই নাটকে রাখতে হয়, এই পরিকল্পনাটা কতটা ডিফিকাল্ট না, সব থেকে ভালো দিক হলো তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়। বাট আনফর্চুনেটলি ফিটনেস বলেন বা ইনজুরি ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে ইনক্লুড করতে পারি না। বাট গুড থিং যে সবসময় সে খেলতে চায়। সো এবছর এই মুহূর্তে এই টেস্টের আগে ট্রেনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল এবং সে খেলার জন্য ফিট, তো এই কারণে ইনক্লুড হয়েছে। কারণ তাসকিন অলওয়েজ, আপনি যেটা বললেন যে লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছে, সো তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। বাকি পেস বোলারগুলোও সব প্ল্যান সম্পর্কে তাদের ধারণা আছে, কে কখন খেলবে, কার কি অবস্থান। এখানে ট্রেনার ফিজিওর অনেক বড় একটা কমেন্ট থাকে যে কে কি অবস্থানে আছে। সো এই ম্যানেজমেন্টটা লাস্ট কয়েক বছর ধরে ভালোভাবে আমরা করতে পারছি এবং সবাই ক্লিয়ার কে কখন খেলবে, কার কি অবস্থা। এই ছিল মধ্যাহ্নের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।